হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা কয়েকদিন ধরে কিন্তু আমরা অনেকদিন থেকেই তো শুরু করে দিয়েছি এসএসসি এক্সাম 2026 কে টার্গেট রেখেই বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস। জিকের বিভিন্ন টপিক, যে সকল টপিকগুলো থেকে কোশ্চেন আসে বেশি বেশি, তো সেই সকল টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাসের নিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেটা তোমরা এই ক্লাসের ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর রিসেন্ট আমরা কয়েকদিন ধরে কি করছি না, ভূগোলের একদম চ্যাপ্টার ধরে ধরে, ভূগোল থেকে তো আমরা অলরেডি ক্লাস করিয়েছি, মিক্স ক্লাস, কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করাচ্ছি এখন কিন্তু। ঠিক আছে? তো আজকে যে চ্যাপ্টারগুলো আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের জলপ্রপাত, হ্রদ, বহুমুখী নদী পরিকল্পনা, কৃষি এবং সেচ। এই যে টপিকগুলো রয়েছে, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে। আর ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে অবশ্যই তোমরা ক্লাসগুলো শেয়ার করো, যাতে সবার কাছে ক্লাসগুলো যাতে পৌঁছে যায়। ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেই গ্রুপ থাকুক না কেন, তো সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দেবে। আর ক্লাসের শেষে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে? তো চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। নিচের কোন জোড়াটি শস্যের ঋতু ও বীজ বপনের সঠিক সময় নির্দেশ করে? কোন জোড়া? রবি, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন; জায়েদ, অক্টোবর থেকে নভেম্বর; খারিফ, জুন থেকে সেপ্টেম্বর; রবি, মে থেকে জুন। তো বলো, বীজ বপনের সঠিক সময় নির্দেশ করে কোনটা? তো সঠিক অ্যান্সার অপশন নম্বর গ, খারিফ, জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর মাসে খারিফ ফসল কিন্তু বপন করা হয়। এখান থেকে কিছু দেখে নাও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের সাথে জুন জুলাই খারিফ শস্য বোনা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর কাটা হয়। রবি শস্য অক্টোবর নভেম্বর, শীতকালে বিশেষ করে বোনা হয়, এটাও মনে রাখো রবি শস্য। তারপর দেখো, ভারতের রবি শস্য সাধারণত কখন বোনা হয়? একটু আগেই বললাম রবি শস্য, কি বললাম, শীতকাল অক্টোবর থেকে ডিসেম্বর, আর হচ্ছে গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুন, এটা কিন্তু কাটা হয়। 3 নম্বর কোশ্চেন, আম উৎপাদনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? আম উৎপাদনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য সেটা কোনটা? না, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু বৃহত্তম রাজ্য আম উৎপাদনের ক্ষেত্রে। ভারতের মোট আম উৎপাদনে প্রায় 23-25% উত্তরপ্রদেশ থেকে আসে। লখনৌয়ের মালিহাবাদ অঞ্চলটি বিশ্ববিখ্যাত দশেরি আমের জন্য। ঠিক আছে? এটাও মনে রাখো, এটা এক্সামে আসে। ভারতের বৃহত্তম আখ উৎপাদনকারী রাজ্য, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উর্বর পলিমাটি এবং গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে অপর্যাপ্ত জলের প্রাপ্যতার কারণে এখানে প্রচুর আখ চাষ হয়। মিরাট, তারপর হচ্ছে মুজাফরনগর ও বিজনুর প্রধান আখ উৎপাদনকারী জেলা। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি খারিফ শস্য নয়? খারিফ শস্য নয় বলেছে অবশ্যই ধান, ভুট্টা, গম, সরিষা, ধান, তুলা, গম, সরিষা, ভুট্টা আর হচ্ছে জব। কোনগুলো খারিফ শস্য নয়? সেটা হচ্ছে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ঘ, 4, 5, 6, অর্থাৎ সরিষা, ভুট্টা, জব এগুলো কিন্তু খারিফ শস্য নয়। ধান, তুলা, গম এগুলো কিন্তু খারিফ শস্য। এরপরে চলে যাও, দেখো গম, সরিষা, জব হলো এগুলো হচ্ছে রবি শস্য শীতকালীন, আর অন্যদিকে ধান, তুলা, ভুট্টা হলো খারিফ শস্য, এগুলো হচ্ছে বর্ষাকালীন। 6 নম্বর কোশ্চেন, সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? CAZRI এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে কোথায়? যোধপুরে রয়েছে। 1959 সালে রাজস্থানের যোধপুরে স্থাপিত। এর মূল লক্ষ্য হলো শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলের কৃষিজ উৎপাদন বৃদ্ধি এবং মরুভূমি প্রশাসন রোধ নিয়ে গবেষণা করা। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, নিচের কোন তথ্যটি বা তথ্যগুলো সঠিক? 3খানা তথ্য দেওয়া রয়েছে এখানে। দীর্ঘকাল ধরে মৃত্তিকা ক্ষয় ও বন উজাড়ের ফলে আবাদি জমি মরুভূমিতে পরিণত হতে পারে। পাহাড় ও মালভূমির তুলনায় ভারতের সমভূমি অঞ্চলের পরিমাণ সব থেকে বেশি। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ছাড়া ভারতের সব রাজ্যের নেট বপন এলাকা প্রায় সমান। তো 3টে তথ্য রয়েছে, 3টে তথ্যের মধ্যে শুধুমাত্র 1 এবং 2 কিন্তু এখানে সঠিক তথ্য।
3 নম্বরটা ভুল। এবার 3 নম্বরটা কেন ভুল দেখে নাও। ভারতের ভূপ্রকৃতির হলো সমভূমি 43%, পাহাড় রয়েছে 30%, মালভূমি রয়েছে 27%। আর নেট বপন এলাকা যারা NSA বলা হয়, তো রাজ্যভেদে বিভিন্ন হয়। যেমন পাঞ্জাবে 80% এর বেশি হয়, অরুণাচল প্রদেশে 10% এর কম হয়। ঠিক আছে? আর এখানে কি বলেছে? যে ভারতের সব রাজ্যে নেট বপন এলাকা প্রায় সমান। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো ছাড়া। এই কথাটা বলেছে। কিন্তু এটা সত্য নয়, মিথ্যা। 4 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেন। গম চাষের জন্য নিচের কোন কৃষি জলবায়ু এবং মাটির অবস্থান সবথেকে উপযুক্ত? গম চাষের জন্য। গম চাষের জন্য অবশ্যই নাতিশীতোষ্ণ হতে হবে। নাতিশীতোষ্ণ শস্য, শীতকালীন তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালীন হচ্ছে 21 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এঁটেল দোআঁশ মাটি হতে হবে, তবে গম চাষ ভালো হবে। ঠিক আছে? গম একটি নাতিশীতোষ্ণ শস্য। বৃদ্ধির সময় শীতল হাওয়া এবং পাকার সময় উজ্জ্বল রোদ প্রয়োজন। এঁটেল দোআঁশ মাটি জল ধরে রাখতে পারে বলে এটি কিন্তু গমের জন্য সেরা। 9 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি নাতিশীতোষ্ণ এবং উপক্রান্তীয় শস্যের উদাহরণ? নাতিশীতোষ্ণ এবং উপক্রান্তীয় শস্যের উদাহরণ সেটা অবশ্যই হয়ে যাবে কি? গম। নিচের কোন শস্যটি শুষ্ক কৃষির সাথে যুক্ত? শুষ্ক কৃষি। শুষ্ক কৃষির সাথে যুক্ত সেটা হচ্ছে রাগি। যেখানে বার্ষিক বৃষ্টিপাত 750 মিলিমিটারের কম এবং সেচ ব্যবস্থা সীমিত, সেখানে কিন্তু শুষ্ক কৃষি করা হয়। রাগি একটা কিন্তু খরা সহনশীল শস্য, শুষ্ক কৃষি। নিচের কোনটি শুষ্ক কৃষির সাথে যুক্ত নয় বলেছে? রাগি তো শুষ্ক কৃষির সাথে যুক্ত অবশ্যই। নয় কোনটা? না, সেটা হচ্ছে পাট। পাট কিন্তু শুষ্ক কৃষি নয়। গোয়ার, বাজরা, রাগি, জোয়ার, বাজরা, রাগি, জোয়ার, বাজরা, রাগি এগুলো প্রত্যেকটাই কিন্তু শুষ্ক কৃষি, কিন্তু পাটটা কিন্তু শুষ্ক কৃষি নয়। পাট চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত এবং আর্দ্রতার প্রয়োজন হয়, যা শুষ্ক অঞ্চলে সম্ভব নয়। তারপরে 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের শস্য ঋতু নয়? শস্য ঋতু নয় বলেছে, সেটা কোনটা? না, সেটা হচ্ছে বারানি। বাকি শস্য ঋতু যেগুলো সেগুলো দেখো, খারিফ, রবি, জায়েদ এগুলো। বারানি কোনো ঋতু নয়, এটি এক ধরনের চাষ পদ্ধতি যা পুরোপুরি বৃষ্টির উপর নির্ভরশীল। আর তোমরা যারা ক্লাসটাকে এখন লাইক করোনি, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। এতক্ষণ ক্লাস দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, অবশ্যই ক্লাসের শেষে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে। ঠিক আছে? সার্চ করবে, টেলিগ্রাম পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাবে। এখানে তোমরা আমাদের যে ক্লাসগুলো আগে করিয়েছি বা এখন যে ক্লাসটা করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। এছাড়া তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে। আর যদি এই এসএসসির প্রিভিয়াস ইয়ারের জিকের একদম সম্পূর্ণ বাংলাতে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আনসার যদি তোমরা নিতে চাও, খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবে, যার ডেমো লিঙ্ক ওই টেলিগ্রামে দেওয়া রয়েছে। ডেমো দেখো, যদি পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে, ওই নাম্বারে আমাদেরকে মেসেজ করবে। ঠিক আছে? তো 13 নম্বর কোশ্চেন দেখো, কালেশ্বরম সেচ প্রকল্প সম্পর্কে সঠিক তথ্যটি বেছে নিন। কালেশ্বরম সেচ প্রকল্প, এই প্রকল্পটি সম্প্রতি তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম মাল্টি স্টেজ বহুমুখী লিফট ইরিগেশন প্রকল্প, আর এটি কৃষ্ণা নদীর উপর নির্মিত। বলো, সঠিক তথ্য আমাদেরকে এখানে বেছে নিতে বলছে। তো 1, 2 এখানে সঠিক তথ্য। কালেশ্বরম সেচ প্রকল্প, এই প্রকল্পটি সম্প্রতি তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম মাল্টি স্টেজ বহুমুখী লিফট ইরিগেশন প্রকল্প। এটি কৃষ্ণা নদীর উপর নির্মিত নয়, এটি তেলেঙ্গানার একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট যা গোদাবরী নদীর উপর নির্মিত। এটি খরা প্রবণ এলাকায় জল পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 14 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের আগে ভারতের কৃষি খাতের অবস্থা কেমন ছিল? সবুজ বিপ্লবের আগে ভারতের কৃষি খাতের অবস্থা কেমন ছিল? পুরনো প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। পুরনো প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। সবুজ বিপ্লবের আগে ভারতের সেচ ব্যবস্থার অভাব ছিল, উৎপাদন কম ছিল এবং দেশ খাদ্যশস্য আমদানির ওপর নির্ভরশীল ছিল।
15 নম্বর কোয়েশ্চেন, সবুজ বিপ্লবের ফলে প্রাথমিকভাবে কোন শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছিল? সবুজ বিপ্লবের ফলে প্রাথমিকভাবে কোন শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছিল? সঠিক অ্যান্সার গম এবং ধান। গম এবং ধানের বৃদ্ধি পেয়েছিল। উচ্চ ফলনশীল অর্থাৎ HYV বীজ ব্যবহারের ফলে এই দুটি প্রধান খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ঘটেছিল। 16 নম্বর কোশ্চেন, সয়াবিন জাতীয় খাদ্যে ড্যাশ থাকে যা মানুষের একটা হরমোনের মতো কাজ করে? সয়াবিন জাতীয় খাদ্য কি থাকে? না হচ্ছে ফাইটোইস্ট্রোজেন। ফাইটোইস্ট্রোজেন থাকে। এটি উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ যা গঠন মানুষে ইস্ট্রোজেন হরমোনের মতো একটি শরীরে ইস্ট্রোজেনের মতো প্রভাব ফেলতে পারে। তারপরে 17 নম্বর কোশ্চেন, ভারতের কোন হ্রদটি উল্কাপাতের ফলে তৈরি হয়েছে এবং এটি একটি ক্রেটার হ্রদ হিসেবে পরিচিত? ক্রেটার হ্রদ হিসেবে পরিচিত সেটা হচ্ছে লোনার হ্রদ, যেটা মহারাষ্ট্রে রয়েছে। লোনার হ্রদ মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত। এই হ্রদটি প্লাইস্টোসিন যুগে একটা বিশাল উল্কাপাতের ফলে গঠিত হয়েছিল। এটি বিশ্বের একমাত্র ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত ইম্প্যাক্ট ক্রেটার হ্রদ। 2020 সালে একে রামসার সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। তারপরে দেখো কুঞ্জিকাল জলপ্রপাত, যা ভারতের উচ্চতম জলপ্রপাত, এটি কোন রাজ্যে অবস্থিত? কুঞ্জিকাল জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে রয়েছে। কুঞ্জিকাল জলপ্রপাত কর্ণাটকের শিমোগা জেলায় বারাহি নদীর উপর অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে স্বীকৃত। 19 নম্বর কোশ্চেন, কর্ণাটকের বিখ্যাত যোগ জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? যোগ জলপ্রপাত রয়েছে সরাবতী নদীর উপর। কর্ণাটকের শিমোগা জেলায় সরাবতী নদীর উপর এই জলপ্রপাতটি অবস্থিত। এটি ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত। 20 নম্বর কোশ্চেন, ডক্টর MS স্বামীনাথন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? MS স্বামীনাথন সম্পর্কে তোমরা জানো, তিনি ভারতের সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। সবুজ বিপ্লবের জনক বলা হয়। ডক্টর MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় 1960-এর দশকে। তার বৈজ্ঞানিক নেতৃত্ব ও উচ্চ ফলনশীল অর্থাৎ HYV বীজের ব্যবহারের ফলেই ভারতের খাদ্যশস্য উৎপাদনের আত্মনির্ভরশীল হয়ে ওঠে। 21 নম্বর কোশ্চেন, নিচের কোন শস্যটি ভারতের বর্ষা পরবর্তী রবি কৃষিচক্রের সাথে বৈশিষ্ট্যগতভাবে যুক্ত? সেটা হচ্ছে ছোলা। ছোলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বর্ষার শেষ হওয়ার পর অক্টোবর নভেম্বরে রবি মৌসুমে শুরু হয়। ছোলা, গম, সরিষা একটু আগে পড়ে এসেছি। অন্যদিকে ধান, ভুট্টা, জোয়ার হলো এগুলো মূলত খারিফ ফসল, বর্ষাকালের শস্য। 22 নম্বর কোশ্চেন, 2025 সালে মে মাসে বিজ্ঞানীরা এশিয়ার একটা গুরুত্বপূর্ণ প্রধান খাদ্যশস্যের প্রথম পেনজেনম তৈরি করেছেন। সেটি কোনটা? পেনজেনম তৈরি করেছেন সেটি হচ্ছে ধান। অপশন নাম্বার ক সঠিক অ্যান্সার ধান। 2025 সালে মে মাসে বিজ্ঞানীরা ধানের প্রথম পেনজেনম ম্যাপ তৈরি করেছেন। এটি ধানের বিভিন্ন প্রজাতির জিনগত বৈচিত্র্য বুঝতে সাহায্য করবে। এই গবেষণার ফলে ধানের ফলন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধান চাষ করা সহজ হবে। 23 নম্বর কোশ্চেন দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা? ভারতের মিষ্টি জলের হ্রদ আয়তনের দিক থেকে বৃহত্তম সেটা হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ হয়ে যাবে সঠিক অ্যান্সার। উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি ঝিলাম নদীর সাথে যুক্ত। আর লোকটাক হ্রদের সম্পর্কে মনে রাখো, মণিপুরে অবস্থিত। এটি তার ভাসমান দ্বীপ বা ফুমদির জন্য বিখ্যাত। 24 নম্বর কোশ্চেন, হীরাকুদ বাঁধ প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি একটি বহুমুখী প্রকল্প। এটি কোন নদীর উপর নির্মিত? হীরাকুদ বাঁধ এটা কোন নদীর উপর রয়েছে? না, এটা রয়েছে মহানদীর উপর। মহানদী, উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত। এটি ভারতের অন্যতম দীর্ঘতম বাঁধ। তারপরে কৃষ্ণা নদী, এগুলো নাগার্জুন সাগর, শ্রীশৈলম এবং আলমাত্তি বাঁধ রয়েছে। পেরিয়ার নদী, ইদুক্কি এবং মুল্লা পেরিয়ার বাঁধ রয়েছে। তারপর দেখো 25 নম্বর কোশ্চেন, ইন্দিরা গান্ধী খাল পাঞ্জাবের কোন ব্যারেজ থেকে উৎপন্ন হয়েছে? ইন্দিরা গান্ধী খাল এটা হয়েছে পাঞ্জাব ব্যারেজ থেকে উৎপন্ন হয়েছে। ইন্দিরা গান্ধী খালটি পাঞ্জাবের শতদ্রু ও বিয়াস নদীর মিলনস্থলে অবস্থিত হরিকে ব্যারেজ থেকে উৎপন্ন হয়েছে। একে রাজস্থানের জীবন রেখা বলা হয় কারণ এটি রাজস্থানের মরুভূমি অঞ্চলে জল সরবরাহ করে। তো আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 25খানা কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো স্ট্যান্ডার্ডটা কত দূর রয়েছে। তো এইভাবে আরও আমরা টপিক ধরে চ্যাপ্টার ধরে এই ভূগোলে আরও চ্যাপ্টার ধরে আমরা ক্লাস নিয়ে আসবো।
তো যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো, সবার কাছে ক্লাসগুলো পৌঁছে যাক, ঠিক আছে? তো এই ধরনের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বাংলা জিকে ক্লাস, এই ধরনের ক্লাস তোমরা ইউটিউবে খুবই কম পাবে, ঠিক আছে? তো ক্লাসগুলো শেয়ার করো বেশি বেশি করে। আর বাকি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের এই সকল জিকে যে এক্সামগুলো হয়ে গেছে এসএসসির, সেই এক্সামের জিকের যদি নোটস নিতে চাও একদম স্বল্প প্রাইসের মধ্যেই আমাদের কাছ থেকে পেয়ে যাবে। যেমন দেখো CHSL 2025 এক্সাম হয়েছিল, 1025খানা কোশ্চেন রয়েছে, 41খানা শিফটের, তো তার মাত্র 23 টাকায় তোমরা সেই পিডিএফ পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলাতে কোশ্চেন অ্যান্সার রয়েছে। MTS এরও পেয়ে যাবে মাত্র 27 টাকার, MTS এর ইংলিশের পিডিএফ রয়েছে বাংলা ব্যাখ্যা সহ 27 টাকায় পেয়ে যাবে। তাছাড়া আরও CGL CPO সমস্ত কিছু দেখো MTS এর রয়েছে 19 থেকে 24, MTS জিকে 19 থেকে 25 তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। প্র্যাকটিস সেট পেয়ে যাবে MTS এর জন্য, স্টেনো রয়েছে, CHSL রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WBPSC জন্য একখানা জিকে পিডিএফ রয়েছে, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে জিকে পিডিএফ বিস্তারিত আলোচনা সহ মাত্র 29 টাকায় পেয়ে যাবে। NTPC 2025 যে এক্সাম হয়েছে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই পিডিএফ পেয়ে যাবে। জিডি পেয়ে যাবে, ফেস 13 পেয়ে যাবে, সিজিএল এর যে পিডিএফ রয়েছে যারা বাংলা এবং ইংলিশ দুটো একসঙ্গে, যেহেতু সিজিএল ইংলিশে এক্সাম হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয় না, তো যারা বাংলা স্টুডেন্ট তো তারা ইংলিশ এবং বাংলা রাখা হয়েছে একসঙ্গে যাতে তাদের পড়তে সুবিধা হয়। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তো এই সকল পিডিএফ যদি নিতে চাও তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।